বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি জানেন কি, আপনার আমাদের প্রত্যেক মাছ চাষির পুকুরের তলায় লুকিয়ে আছে প্রাকৃতিক গুপ্তধন। এটা আমরা না জেনে না বুঝি অকারণ এটাকে নষ্ট করে ফেলছি। অথচ আমরা যদি একটু কৌশলী হই, একটু সচেতন হই, তাহলে আমরা খুব সামান্য ব্যয় করে এই গুপ্তধনকে আমাদের মাছের স্বর্ণে পরিণত করতে পারি। অর্থাৎ আমার যে চাষকালীন সময় যে টোটাল ব্যয়ভার, তার বড় একটা অংশ আমরা এখান থেকে মিট আপ করতে পারি। আমার মাছের 50 ভাগ নিরাপত্তা আমি এখান থেকে দিতে পারি। আমার মাছের বড় একটা অংশ যে খাদ্য খরচ, সেটা আমি এখান থেকে পূরণ করতে পারি। অথচ এই বিষয়টা আমাদের দেশের অনেক বিজ্ঞজনই এটা বলে না। কেন বলে না আমি জানি না। তবে আজকে আপনাদের সাথে আমি পুরো বিষয়টা নিয়ে আলোচনা করব যে আমাদের পুকুরের তলানির যে মাটি বা পুকুরের তলানির যে কাদা বা পুরনো কাদা, যে পাতা পচা কাদা, যেটা আমরা প্রতি বছর তুলে ফেলতে বলি, অথচ এই মাটির ভিতরে, এই পুরনো পচা কাদার ভিতরে কি উপাদান লুকিয়ে আছে, এটা আপনি যদি আজকে জানেন, আপনি অবাক হয়ে যাবেন। এবং আজকের পর থেকে কখনো আপনি পুকুরের মাটি তুলে ফেলবেন না। পুকুরের তলানির পুরনো কাদা, সে হোক 6 ইঞ্চি, 8 ইঞ্চি, 1 ফিট, আপনি এটা তুলে ফেলবেন না, সেটা যে ধরনের কাদাই হোক। এই কাদার ভিতরে কি কি উপাদান লুকিয়ে আছে এবং এই উপাদানগুলোকে কিভাবে আমরা খুব সামান্য খরচে আমরা এখান থেকে বের করে নিয়ে আসব, প্রথমেই আলোচনা করব যে আমার এই কাদার ভিতরে কি কি উপাদান লুকিয়ে আছে। নাম্বার 1 হলো জৈব পদার্থ। এই জৈব পদার্থটা কি? বিভিন্ন ধরনের লতা পাতা, ঘাস, এই যে গাছের বিভিন্ন পাতা যে পুকুরে পড়ে, এটা মাছের মল, বিভিন্ন জলজ প্রাণী যেটা রয়েছে তার মল, আমরা মাছকে যে খাদ্য দেই সেই খাদ্যের অবশিষ্ট অংশ, এসব পচিত জৈব পদার্থের ডিপোজিটটা পুকুরের তলানিতে হয়। তাহলে এই যে জৈব পদার্থ, এর ভিতরে আর কি কি আছে? নাম্বার 2 হলো প্রাকৃতিক প্লান্টন। নাম্বার 3 কেঁচো এবং বিভিন্ন ক্ষুদ্র প্রাণী। নাম্বার 4 হিউমাস ও ফুলভিক অ্যাসিড। নাম্বার 5 নাইট্রোজেন। নাম্বার 6 পটাশিয়াম। নাম্বার 7 ম্যাগনেসিয়াম। নাম্বার 8 ক্যালসিয়াম। নাম্বার 9 ফসফরাস। নাম্বার 10 ক্ষুদ্র খনিজ, যেমন লোহা, জিঙ্ক, তামা, ম্যাঙ্গানিজ, বিভিন্ন উপাদান রয়েছে। এই উপাদানগুলো সব সুপ্ত অবস্থায় আমার পুকুরের বা তলানির যে জৈব পদার্থের যে ডিপোজিট, এর ভিতরে লুকায়িত অবস্থায় আছে। এটাকে যদি আমরা এখান থেকে রিলিজ করতে পারি, আমার পুকুরে অ্যামোনিয়া হবে না, আমার পুকুরের পিএইচ কখনো নিয়ন্ত্রণের বাইরে যাবে না, আমার পুকুরের অক্সিজেন সংকট কখনো হবে না, আমার পুকুরে কখনো খারাপ ব্যাকটেরিয়ার আক্রমণ হবে না, আমার পুকুরের মাছ কখনো রোগাক্রান্ত হবে না, পুকুরের প্রাকৃতিক খাদ্যের কখনো ঘাটতি হবে না, মাছের দৈহিক বৃদ্ধি নিয়ে আমাদের চিন্তা করতে হবে না, পানির গুণগত মান, মাটির গুণগত মান কখনো নষ্ট হবে না। অর্থাৎ আমার মাছের শুধু 50 ভাগ নিরাপত্তাই না, আমার টোটাল ব্যয়ভারেরও বড় একটা অংশ কমাতে পারে যদি আমি সঠিকভাবে আমার পুকুরের তলায় লুকায়িত মাটি থেকে যদি এই সম্পদগুলোকে রিলিজ করে নিয়ে আসতে পারি। এগুলো আমরা কিভাবে রিলিজ করব? 2টা ভাবে আমরা রিলিজ করতে পারি। এক হলো প্রস্তুতকালীন সময়, দ্বিতীয়ত হলো চাষকালীন সময়। পুকুর প্রস্তুতকালীন সময় আমরা প্রথমে পুকুরে চুনটা ব্যবহার করব। তো চুন নিয়ে তো আমার অন্য ভিডিওতে আমি আলোচনা করেছি যে কোন ধরনের মাটিতে বা কোন ধরনের পুকুরে কি পরিমাণে চুন ব্যবহার করা উচিত। এই ভিডিওটা দেখে আপনারা আপনার প্রয়োজন অনুসারে চুনটা প্রয়োগ করবেন। চুন প্রয়োগ করার কমপক্ষে 5 থেকে 7 দিন পরে আপনাকে এই গুপ্তধন রিলিজ করার উপাদান প্রয়োগ করতে হবে। সেটা হলো প্রোবায়োটিক এবং এনজাইম। আমি এর আগে দুটো ভিডিওতে একটাতে হাতে তৈরি বা ঘরে তৈরি প্রোবায়োটিক কিভাবে তৈরি করবেন এ নিয়ে আমার সম্ভবত 2-3টা ভিডিও আছে।
ফার্মেন্টেড প্রোবায়োটিক তৈরির ভিডিও আমার চ্যানেলে আছে। তো এই প্রোবায়োটিক এর সাথে আপনি বাজার থেকে এনজাইম কিনে সেটা আপনি পুকুরে ব্যবহার করতে পারেন। আপনি যদি বাজার থেকে প্রোবায়োটিক কিনেন এবং বাজার থেকে আপনি এনজাইম কিনেন সেটাও আপনি ব্যবহার করতে পারেন। তবে যারা ঘরে তৈরি করা প্রোবায়োটিকটা ব্যবহার করবেন, এই প্রোবায়োটিকের সাথে যদি আপনি প্যাকেটজাত এনজাইমটা ব্যবহার করতে চান তাহলে 2 থেকে 6 গ্রাম, এই রেশিওটা এতটা হলো এই জন্য কারণ এনজাইমের ঘনত্বের একটা বিষয় আছে, এক একটা কোম্পানির ব্যবহার বিধিটা আলাদা রয়েছে, যার জন্য আপনারা যদি হাতে তৈরি প্রোবায়োটিক ব্যবহার করেন তাহলে 10 গ্রাম থেকে 50 গ্রাম পর্যন্ত, অর্থাৎ আপনার মাটির ধরন এবং কাদার ধরন অনুসারে আপনার 10 থেকে 50 গ্রাম পর্যন্ত প্রোবায়োটিক এবং 2 থেকে 6 গ্রাম পর্যন্ত এনজাইম এটা আপনি ব্যবহার করতে পারেন। আর যদি আপনি ঘরে তৈরি বা হাতে তৈরি প্রোবায়োটিক ব্যবহার করেন তাহলে এই প্রোবায়োটিকের সাথে যদি প্যাকেটজাত এনজাইম দেন তাহলেও আপনার 2 থেকে 6 গ্রামের মধ্যে প্রতি শতকে। তবে আজকে আপনাদেরকে আমি আরেকটা কৌশল শেখাবো যে প্রোবায়োটিক এবং এনজাইম একসঙ্গে কিভাবে আপনি ঘরে তৈরি করবেন। আমি আগে যে প্রোবায়োটিক তৈরি করার যে ভিডিওটা দিয়েছি ঠিক একই উপকরণ, আপনার চিটাগুড় 1 কেজি, ইস্ট হলো 50 গ্রাম, বাজার থেকে ক্রয় করা যে প্রোবায়োটিক পাউডার ফরম্যাটের প্রোবায়োটিক সেটা 50 থেকে 80 গ্রাম, 20 লিটার পানি, এটা ছিল প্রোবায়োটিক তৈরির উপকরণ। এর সাথে আপনি প্রয়োগ করবেন 1 কেজি আনারস অথবা 1 কেজি পেঁপে, এটা অবশ্যই পাকা পেঁপে অথবা পাকা আনারস। আর যদি দুইটাই আপনি ব্যবহার করতে চান তাহলে 500 গ্রাম পেঁপে, 500 গ্রাম আনারস, এটাকে আপনি কেটে একটু ব্লেন্ডারে এটাকে পেস্ট করে এই পেস্টটা আপনি এই প্রোবায়োটিকের সাথে মিক্স করে, ঠিক প্রোবায়োটিকটা আপনি যেভাবে তৈরি করেন এই যে 24 থেকে 48 ঘন্টায়, একইভাবে 24 থেকে 48 ঘন্টা ফার্মেন্টেড করে আপনি পুকুরে প্রয়োগ করতে পারেন। প্রস্তুতকালীন সময় 200 থেকে 300 350 গ্রাম, এটা আপনার পুকুরের মাটি বা কাদার পরিমাণটা কেমন বা এর ধরনটা কেমন এর উপরে নির্ভর করবে। আমি জাস্ট একটা সাধারণ হিসাব আপনাদেরকে দিলাম যে 200 থেকে 300 350 গ্রাম, আর চাষকালীন সময় 100 থেকে 150 গ্রাম। তো প্রস্তুতকালীন সময় চুন প্রয়োগের 7 থেকে 10 দিন পরে বা 7 দিন পরে দিলেই হবে। যদি আপনি প্রতি শতকে এই প্রোবায়োটিক এবং এনজাইম একসঙ্গে তৈরি করে এটাকে আপনি প্রয়োগ করেন তাহলে আমি এই যে প্রায় 12 থেকে 13টা উপাদানের কথা বললাম যে সুপ্ত অবস্থায় আমার পুকুরের তলানিতে এটা রয়েছে, এই সমস্ত উপাদানগুলো এখান থেকে রিলিজ হয়ে আসবে। এরপর আমরা মাসে একবার যদি এই প্রোবায়োটিক এবং এনজাইমটা ব্যবহার করি সামান্য একটা পরিমাণে তাহলেই চলবে। আর যারা চাষকালীন সময় এটা ব্যবহার করবেন আপনি প্রতি 15 দিন পর পর 1 থেকে 150 গ্রাম, এবং এটা প্রয়োগ করার পাশাপাশি যদি আপনারা এই যে রেগুলার ফার্মেন্টেড যে ফিডটা অর্থাৎ আমরা হাতে তৈরি যে খাদ্যটা তৈরি করি এটা যদি আমরা 24 থেকে 48 ঘন্টা ফার্মেন্টেশন করে, সাধারণ ফার্মেন্টেশন করে আমরা পুকুরে দেই তাহলে আরো ভালো একটা রেজাল্ট আমরা পেতে পারি। তবে আপনারা প্রোবায়োটিক বা এই যে প্রোবায়োটিক এবং এনজাইমের যে মিশ্রণ এটা সাধারণ চাষকালীন সময় ব্যবহার করেন, এই সময়টায় কিন্তু আমাদের পুকুরের অক্সিজেনের পরিমাণটা একটু বৃদ্ধি করতে হবে, অর্থাৎ অক্সিজেনের সরবরাহটা অ্যাভেলেবেল রাখতে হবে। কারণটা হলো আমার পুকুরে আমি যে ভালো ব্যাকটেরিয়ার পরিমাণ আমি যে বাড়ালাম, এরাও তো পুকুর থেকে অক্সিজেনটা গ্রহণ করে, তার মানে রাতের বেলা আমার অক্সিজেনের ঘাটতি হতে পারে। এজন্য যারা এয়ারেটর আছে তারা তো এয়ারেটর দিয়ে অক্সিজেনটা দিলেন, আর যাদের এয়ারেটর নেই তারা একটু ঢেউ দিয়ে বা যে কোনো কায়দায় পানিটা নাড়াচাড়া করে পুকুরে একটু অক্সিজেনের সরবরাহটা অ্যাভেলেবেল রাখার চেষ্টা করবেন। তা আশা করি আজকের এই ভিডিওটা দেখার পরে পুকুরের মাটি একজন চাষির জন্য যে অভিশাপ না, এটা যে আশীর্বাদ, এই বিষয়টা আজকে আপনাদের সামনে চেষ্টা করলাম একটু ক্লিয়ার করার জন্য।
আপনারা পুকুরের তলার মাটি তুলে না ফেলে এই কাদাটাকে অপসারণ না করে কাদাটাকে আপনি কাজে লাগান, আপনার মাছ চাষের গুপ্তধন আপনি পেয়ে যান, এটাই আমার প্রত্যাশা। আপনাদের সবার মাছ চাষ ভালো হোক, আপনারা মাছ চাষে সবাই লাভবান হন, অনেক অনেক বেশি লাভবান হন। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।